সেখানকার যে ময়লাগুলো সেগুলো চ্যানেলিং করে পানির উপর ফেলা হচ্ছে, সেই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা খুব ডিফিকাল্ট কোনো কিছু না, পলিসি করাটাও ইজি, এনফোর্স করাটাও ম্যাটার অফ উইলিংনেস। আমাদের আরেকটা যেটা ইনশিওর করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বন্যা, খরা, এটা আমাদের ডোমেস্টিক ইস্যু না ইন্টারলি, এটা কিন্তু একটা মাল্টিল্যাটারাল ইস্যু যেখানে আমাদের ফরেন পলিসির সাথে ইন্টারকানেকশন আছে। আমরা জানি যে একটা নতজানু পররাষ্ট্র নীতি ছিল, যার কারণে নেগোসিয়েশন কখনো সেভাবে করা হয় নাই। আমাদের দেশে বন্যা হবে কেন, খরা হবে কেন, পার্শ্ববর্তী দেশে সেখানে ভূমিকা আছে কিনা, এর জন্য একটা খুব স্ট্রং ফরেন পলিসির প্রয়োজন আছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে যে রাজনৈতিক দল বা যে সরকার প্রাধান্য দিবে, তখন আমরা এই প্রবলেমটা থেকে অনেকখানি বের হয়ে আসতে পারবো। আমাদের আরেকটা টপিক হচ্ছে এখানে এগ্রিকালচার। এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ঢাকায় বসে আরবান মাইন্ডসেটে যে প্রবলেমটা দেখি, আর রুরাল এরিয়াতে যিনি সেটা উৎপাদন করছেন, প্রোডাকশন করছেন, ওনার প্রবলেমটা কিন্তু ভেরি ডিফারেন্ট। একই প্রোডাক্ট বা ডিফারেন্ট প্রোগ্রাম, ডিফারেন্ট প্রবলেম। এর কারণ কি? লেটস সে ঢাকাতে আমরা যখন কিনতে যাই বাজারে, আমাদের বড় সমস্যা হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। চাল হতে পারে, ডাল হতে পারে, পটেটো হতে পারে, গাজর হতে পারে, টমেটো হতে পারে, যে কোনো সবজি, প্রত্যেকটা ক্ষেত্রে আকাশ ছোঁয়া দাম। কিন্তু যে উৎপাদন করছে প্রান্তিক পর্যায়ে, আমাদের তো অনেকেরই রুট গ্রাম থেকে, সেখানে যদি আমরা যাই, সেই ফার্মারটার ক্ষেত্রে সমস্যা কি? সে সেম প্রোডাক্টে তার ন্যায্য দাম পাচ্ছে না। দেখা যায় একটা টমেটো আমরা শীতকালে কিনছি ঢাকা থেকে 60 টাকা, কিন্তু যে উৎপাদন করছে সে 5 টাকায় বেচতে পারলে বাঁচে সেই ফার্মার। তার মানে কি? প্রবলেমটা আমাদের সাপ্লাই চেইনে, প্রবলেমটা হচ্ছে আমাদের রুটে গিয়ে এই ম্যানেজমেন্ট আমরা কিভাবে করছি। সেটা বড় সলিউশন হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি এত করাপশন হয়েছে, কিন্তু কোল্ড স্টোরেজের কোনো নেটওয়ার্ক প্রাইভেট সেক্টরে ডেভেলপ করতে দেওয়া হয় নাই, পাবলিক সেক্টরও নাই। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে উৎপাদন করছে, যেহেতু তার হাতের কাছে কোল্ড স্টোরেজ নাই, তার সেটা বেচে দিতে হচ্ছে বাধ্য হয়ে, লস করার পরও। তার উৎপাদন খরচ দেখা যায় 15 টাকা, কিন্তু সে রাখতে পারছে না, সে 5 টাকা হলেও বেচে দিচ্ছে। সেই জিনিসটা ঢাকায় আস্তে আস্তে বেশ কয়েকটা হাত ঘুরে, মাঝখানে কোনো একটা কোল্ড স্টোরেজ থাকে, সেখানকার একটা নেটওয়ার্ক থাকে, এখানে পলিটিক্যাল কিছু চাঁদাবাজি থাকে, সব করে ঢাকায় আস্তে আস্তে সেটা দাম হয়ে যাচ্ছে 70 টাকা, 75 টাকা, আমরাও কিনতে পারছি না। তার মানে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে সাপ্লাই চেইনটাকে রিকনফিগার করতে হবে, দেশ জুড়ে কোল্ড স্টোরেজের একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। সেই কোল্ড স্টোরেজ নেটওয়ার্কের জন্য বিএমপি থেকে আমাদের একটা পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ধাপে ধাপে আমরা একটা করে কোল্ড স্টোরেজ তৈরি করে দিতে চাই। আরেকটা বড় সমস্যা হচ্ছে, ঢাকায় অনেক দাম দিয়ে কিনলেও বা চিটাগাং সহ বড় বড় বিভাগীয় শহরগুলো অনেক দাম হলেও লোকাল প্রডিউসার যারা রয়েছে তারা প্রাইস পাচ্ছে না। সুতরাং আমরা ধাপে ধাপে এমন একটা জায়গায় যেতে চাই যেখানে এই বাজার ব্যবস্থাটাকে কিছুটা কন্ট্রোলের ভিতরে আনতে পারি। তো আপনারা জানি না আমরা শুনেছেন কিনা, ফার্মার্স কার্ড একটা স্কিম আমাদের আছে, শুনেছেন আপনারা কেউ? শুনেন নাই, তার মানে ইটস আ পলিটিক্যাল ফেইলিয়ার। আমরা এখন পর্যন্ত এটা মাস লেভেলে বলতে পারি নাই। ফার্মার্স কার্ডের মানে হচ্ছে বাংলাদেশে যত কৃষক রয়েছে, প্রায় 2 কোটি কৃষি পরিবার রয়েছে বাংলাদেশে, তাদের সবার জন্য আমরা একটা করে কার্ড ইস্যু করবো বিএনপি থেকে। সেই কার্ডগুলোতে একদম প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে, ক্ষুদ্র পর্যায়ে কৃষক রয়েছে, মাঝারি পর্যায়ে কৃষক রয়েছে, অনেক কৃষক আছে যাদের কোনো জমি নাই, তারা ভূমিহীন, তারা বর্গা নিয়ে কাজ করে আরেকজনের জমিতে, তাদেরকেও আমরা এই কার্ডের আওতায় আনবো। আনার পরে প্রত্যেকটা কৃষকের জন্য একটা করে কার্ড থাকবে, উইচ ইউ কল ফার্মার্স কার্ড। সেখানে তার ইনফরমেশনটা দেওয়া থাকবে, তার এনআইডি কি, তার বসত বাড়ি কি, তার জমির পরিমাণ কতটুকু আছে, সেখানে উৎপাদিত ফসল কতটুকু হয়, কি কি ফসল উৎপাদন করতে পারে, প্রত্যেকটা মিলে একটা ডেটাবেস থাকবে, জাস্ট লাইক আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড। যখন এই ডেটাবেসটা থাকবে, আমরা খুব সাইন্টিফিক্যালি জানতে পারবো সারা বাংলাদেশে কোন এলাকায় কি পরিমাণ কৃষক কি পরিমাণ ফসল বা ফল উৎপাদন করে। ইটস ভেরি আনফর্চুনেট, আমরা যদি জানতে চাই সারা বাংলাদেশে পটেটোর কত উৎপাদন হয়, আমাদের কিন্তু সেই ডেটা অ্যাকচুয়ালি নাই। আনফর্চুনেটলি আমরা চালের ক্ষেত্রেও দেখেছি একটা উৎপাদনের ক্লেম করা হচ্ছে, বাট দোজ আর ফ্যাব্রিকেটেড ডেটা। গত 16 বছর একটা ইম্পিউনিটি কালচারের মাধ্যমে এমন একটা জায়গায় বাংলাদেশ চলে গিয়েছিল, মোস্ট কেসে আমাদের সার্ভে বা মেথোডোলজিগুলো সলিড ছিল না, এগুলো ছিল টার্গেট ওরিয়েন্টেড ডেটা ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ আমার সার্টেন কিছু ফান্ডিং পাওয়ার জন্য বা দেশের মানুষকে দেখানোর জন্য দেখাই, তবে এত লক্ষ মেট্রিক টন আমরা করছি, দেখে দিলাম কাগজে কলমে, প্র্যাকটিক্যালি আমরা এই নাম্বারটা অ্যাড আপ করতে পারি না। সো ফার্স্ট প্রবলেম যেটা আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে, আমাদের প্রপার ডেটাবেস তৈরি করতে হবে, ফার্মারের সংখ্যা আইডেন্টিফাই করতে হবে, কোন ফার্মারের কি ল্যান্ড আছে সেটা আইডেন্টিফাই করতে হবে, কোন ফার্মার কি ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন করছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা ডেটাবেসে নিয়ে আসতে হবে। আমরা সেটা করতে চাই ফার্মার্স কার্ডের মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ফার্মিং এর সাথে জড়িত। আমি শিওর আমরা যদি আমাদের এখানে যারা আছে 3 যুগ আগে পর্যন্ত দেখি, অর্থাৎ আমরা, আমাদের বাবা, আমাদের দাদা বা তার বাবা
100% মানুষের ফ্যামিলি কোনো না কোনোভাবে কৃষিকাজের সাথে জড়িত ছিল। সো কৃষি হচ্ছে আমাদের দেশের রুট, কিন্তু সেই কৃষকদেরকে আমরা এম্পাওয়ার করতে পারছি না। যেমন কৃষির ক্ষেত্রে অনেক সাবসিডি বা ভর্তুকি থাকে, লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। সেই ভর্তুকিটা কারা পায়? যারা সার আনে, আমদানি করে নিয়ে আসে, যারা বীজ আমদানি করে নিয়ে আসে, যারা কৃষি যন্ত্রপাতি আমদানি করে নিয়ে আসে, অর্থাৎ কি বিগ ইম্পোর্টার্স। সরাসরি যে কৃষক কৃষি প্রোডাকশনের সাথে জড়িত সে বেনিফিটটা পাচ্ছে না। যেই লোকের ব্যবসা আছে বছরে 5,000 কোটি টাকা, সে বেনিফিটটা পাচ্ছে, বীজের বেনিফিট। কিন্তু বীজের বেনিফিট তো কৃষকের পাওয়ার কথা। অথচ আমরা কৃষকের নর্মাল একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে পারি না। অনেক সময় দেখা যায় বন্যা হয় একটা গ্রাম পুরো উজাড় করে নিয়ে যায়, ওই গ্রামে যত কৃষি উৎপাদন ছিল সব ড্রেইন আউট হয়ে গেল। আমাদের পলিসি হচ্ছে আমরা আস্তে আস্তে সাবসিডিটা যেহেতু কৃষিকে টার্গেট করে সরাসরি কৃষক কিভাবে পায় সেটা নিয়ে কাজ করতে চাই, এবং আমরা ইন্স্যুরেন্স ব্যবস্থা ইন্ট্রোডিউস করতে চাই। কৃষির ক্ষেত্রে আরো একটা বড় লক্ষ্য আমাদের এটাকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে তৈরি করতে হবে। বাংলাদেশে আনফরচুনেটলি গার্মেন্টস আর বিদেশে আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের বাইরে থার্ড কোনো সলিড ইন্ডাস্ট্রি তৈরি হয় নাই। যেহেতু আমরা কৃষি প্রধান বাংলাদেশ এবং আমাদের অনেক ফসলের এবং ফলের উৎপাদন আমাদের ডিমান্ডের চাইতে বেশি, জাস্ট বিকজ আমাদের সেটা রিটেইন করার জন্য কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক নাই, আমরা এগুলো নষ্ট হচ্ছে। কিন্তু আমরা যদি এগুলোকে প্রপার স্টোরেজ নেটওয়ার্ক তৈরি করতে পারি, সাপ্লাই চেইনটাকে রিকনফিগার করতে পারি, আমরা আমাদের লোকাল বা ডোমেস্টিক ডিমান্ড ফুলফিল করার পরে বাইরে এক্সপোর্ট করতে পারবো। সো আমাদের পোলট্রির ক্ষেত্রে হতে পারে, ফিশারিজের ক্ষেত্রে হতে পারে, ভেজিটেবলের ক্ষেত্রে হতে পারে, আমরা এটাকে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি হিসেবে তৈরি করতে চাই। গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে যেভাবে তৈরি করা হয়েছিল সেম ভাবে বিশ্বে বিভিন্ন এক্সপোর্ট ফেয়ার হয়, বাইরে অনেক জায়গায় কনজিউমার রয়েছে, বড় বড় আমরা যেগুলোকে ওয়ালমার্টের কথা বলি বা আপনারা নিশ্চয়ই টেস্কোর কথা শুনেছেন, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু চায়না থেকে নিচ্ছে, ইন্ডিয়া থেকে নিচ্ছে, পাকিস্তান থেকে নিচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, পাশের দেশ ইন্ডিয়া, সেখান থেকে হালাল মাংসের উৎপাদন হচ্ছে এবং সেটা ইউএসএ ইউকেতে চলে যাচ্ছে। মাছ আমাদের দেশের থেকে অনেক কম হয়, মায়ানমারের মতন দেশ এমবার্গো থাকার পর সেখান থেকে বিদেশে মাছ রপ্তানি হচ্ছে। তার মানে দিস ইজ অ্যান আনট্যাপড মার্কেট। আমরা যদি সেই জায়গাটা কাজ করি যে আমাদের ইন্টারনাল বা ডোমেস্টিক ডিমান্ড ফুলফিল করার পরে যেই যে প্রোডাক্টগুলো পোলট্রির ক্ষেত্রে, ফিশারিজের ক্ষেত্রে, মিটের ক্ষেত্রে, ভেজিটেবলের ক্ষেত্রে আমরা বাইরে এক্সপোর্ট করব, এক্সপোর্ট ওরিয়েন্টেড এগ্রি ইন্ডাস্ট্রি আমাদেরকে তৈরি করতে হবে। এবং এটা আরেকটা লাভ আছে বা সুবিধা আছে, আমাদের অনেকেই দেখা যাচ্ছে সেকেন্ড বা থার্ড জেনারেশনে সে কৃষিকাজে সম্পৃক্ত হতে চায় না, কারণ এর প্রেস্টিজিয়াস না। দেখা যায় যে হয়তো বাবা 40 বিঘা বা 50 বিঘার উপর কৃষিকাজ করছে, কিন্তু তার ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কৃষিকাজে সম্পৃক্ত হতে চায় না। ইট ডাজন্ট হ্যাভ দ্যাট সোশ্যাল এস্টিম। বাট আমরা কৃষিকে শুধু প্রোডাকশন দেখতে চাই না, আমরা কৃষিকে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি দেখতে চাই, কৃষিকে ম্যানুফ্যাকচারিং দেখতে চাই। এটা জায়গা থেকে অনেক আম উৎপাদন হয়, দেখবেন উত্তরবঙ্গে গেলে কিছুদিন আগে আমি গিয়েছিলাম, প্রচুর আম নষ্ট হচ্ছে। এই আমটাকে যদি আমরা জেলি বানিয়ে ফেলি, জ্যাম বানিয়ে ফেলি, দেন ফার্মিং বিকামস ইন্ডাস্ট্রি। এটারও একটা অনেক বড় মার্কেট আছে, রাইট? আমরা দেখি যখন মাছ আসে, মাছ উৎপাদনের পরে একেবারে ধরে ধরে বিক্রি করছে লোকালি, সেটা হচ্ছে নর্মাল সেলস। অথচ এটাকে যদি আমরা প্যাকেজিং করি, প্রিজার্ভের ব্যবস্থা করি, আমরা ফ্রোজেন অবস্থা বিদেশে পাঠাই, দেন ইট বিকামস এন ইন্ডাস্ট্রি। রাষ্ট্রের দায়িত্ব শুধু দেশ চালানো না, রাষ্ট্রের দায়িত্ব এই এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটটা তৈরি করে দেওয়া, সে ধরনের সাপোর্ট দেওয়া। যারা এসএমই হিসাবে থাকবে, ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা থাকবে, তাদেরকে লোনের ব্যবস্থা করে দিতে হবে। সো আমাদের এই এগ্রি ইন্ডাস্ট্রি রিলেটেড লোন, এগ্রি ইন্ডাস্ট্রি রিলেটেড ইনসেন্টিভের পরিমাণ অনেকটুকু বাড়াতে হবে। এমন একটা বাংলাদেশ তৈরি করতে হবে যেখানে আমাদের যেগুলো অব্যবহৃত জায়গা রয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন শুরু করেছিলেন যে বাড়ির আশেপাশে গাছ লাগাতে হবে, যেখানে বড় জায়গা আছে সেখানে আমাদের সবজি চাষ করতে হবে। এভাবে আস্তে আস্তে আমাদেরকে যে আনইউজড জায়গাগুলো রয়েছে সেগুলোকে কোনো না কোনো ইকোনমিক প্রোডাক্টিভিটির ভিতরে আনতে হবে। একটা পুকুর পড়ে রয়েছে, সেখানে মাছের পোনা ছেড়ে দিতে হবে, যেন সেখান থেকে মাছের উৎপাদন শুরু হয় এবং লার্জার স্কেলে সেখান থেকে আমরা রপ্তানি শুরু করতে পারি। দিস ইজ দ্য এগ্রিকালচারাল প্ল্যান উই হ্যাভ। আপনারা ফার্মার্স কার্ডের পাশাপাশি আরেকটা বড় স্কিম আছে বিএনপি, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এখানে আমার অনেক বোনেরা রয়েছেন, আমি জানি না আপনারা জানেন কিনা, এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন যে আমরা বাংলাদেশের সব নারীদের জন্য উইমেন এম্পাওয়ারমেন্টের পার্ট হিসেবে ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। অর্থাৎ প্রত্যেকটা ঘরে যিনি মা থাকবেন বা দাদি থাকবেন, গৃহকর্ত্রী বলতে আমরা যাকে বুঝি, মেইন হাউসওয়াইফ, ওনার নামে একটা করে কার্ড হবে, ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের এগেইনস্টে প্রত্যেকটা ফ্যামিলিকে বিএনপি থেকে নির্দিষ্ট কিছু জিনিস ফ্রি সাবসিডি আকারে দেওয়া হবে। সেখানে চাল থাকবে, ফর্টিফাইড রাইস, যেখানে পুষ্টির ব্যাপার ঠিক থাকবে, সেখানে আলু থাকবে, চাল এবং, কারণ কি এই দুটাতে বাংলাদেশ মোটামুটি সেলফ সাফিসিয়েন্ট বা স্বয়ংসম্পূর্ণ, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে আনা লাগে না। সেখানে আমরা কিছু ডাল দিব এবং সেখানে আমরা চিনি
লবণ, এই ধরনের রেগুলার যে ইউজেস আইটেমগুলো আছে সেগুলো দিতে চাই। তার মূল উদ্দেশ্য কি? বাংলাদেশে ধাপে ধাপে যতগুলো রুরাল এরিয়ার ফ্যামিলি রয়েছে, যাদের নিড আছে, আমরা যাদেরকে বলি প্রান্তিক মানুষ, আর্থিক অবস্থা ভালো না, তাদেরকে সরকারিভাবে লেটস সে প্রতি মাসে আমরা 2,500 টাকার জিনিস পৌঁছে দিচ্ছি। সো এই 2,500 টাকার বার্ডেন কিন্তু ওই ফ্যামিলি থেকে কমে আসছে। দ্য স্টেট ইজ গিভিং, এবং সেটা হবে কার নামে? কোনো পুরুষের নামে হবে না। অ্যাজ পার্ট অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, যেন প্রত্যেকটা ফ্যামিলি তার নারীকে ভ্যালু দেয়, ইট উইল বি ইন দ্যাট লেডিস নেম, মাদার্স নেম, হাউস ওয়াইফ নেম। এই জিনিসটা আমরা ইনশাল্লাহ বিএনপি থেকে করব। এবং ইতিমধ্যে এই যে ফার্মার্স কার্ড এবং ফ্যামিলি কার্ড দুটো নিয়ে কিন্তু আমরা ব্যাক এন্ডে অনেক কাজ করছি। ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের জন্য অন্যান্য গভর্নমেন্টের সাথে কথা বলছি। লোকাল প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায় সেজন্য আমরা বড় ধরনের স্টেক হোল্ডার কনসালটেশন করছি। যারা ডিফারেন্ট ক্লাস এন্ড প্রফেশনাল টেকনিশিয়ান রয়েছেন ওনাদের সাথে কথা বলছি। তো ইনশাল্লাহ যদি ইলেক্টেড গভর্নমেন্ট হিসাবে ডেমোক্রেটিক বাংলাদেশে বিএনপি আসে, আমরা এগুলো বাস্তবায়ন করব। এর পাশাপাশি আমাদের এগ্রিকালচারের R&D বাড়ানোর প্রয়োজন প্রচুর পরিমাণে। সেটা জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে হতে পারে, সেটা হাইব্রিড প্রোডাকশনের মাধ্যমে হতে পারে। কোন কোন সিড বা বীজ আমরা আনবো যেখানকার প্রোডাক্টিভিটি বাড়বে, একই বীজ সেটা কোন দেশ থেকে আসছে, সেটা কোন প্রসেসে প্রোডাকশন হচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু প্রোডাকশন বাড়া সম্ভব। সেম ল্যান্ডে আমরা কি ম্যাটেরিয়ালস দিচ্ছি, কি টেকনোলজি ইউজ করছি, তার উপর ভিত্তি করে কিন্তু প্রোডাকশন ভ্যারি করে। এটা স্টেটের দায়িত্ব সরকারি লোকজনের মাধ্যমে আমাদের যারা লোকাল প্রডিউসার রয়েছে তাদেরকে বোঝানো যে কিভাবে ওনাদের প্রোডাকশন বাড়বে। এবং এই কাজটা ভবিষ্যতে বিএনপি গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করতে পারি, আমরা ইনশাল্লাহ করব। সো আমাদের নেক্সট যে বাংলাদেশ তৈরি করতে চাই, ইট হ্যাজ টু বি পারফরমেন্স ওরিয়েন্টেড। এটাকে খালি অ্যাকাউন্টেবল হলেই হবে না, প্রমিস দিলেই হবে না, আমাদের পারফরমেন্স শো করতে হবে কিভাবে আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করি। আজকে আমরা ম্যানিফেস্টোর কথা বলছি এগ্রিকালচার খাত নিয়ে, যেটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশের, কিন্তু আনফরচুনেটলি এটা ইনফর্মাল ইন্ডাস্ট্রি, মানে আমাদের কাছে ডেটাবেস নাই। আমরা জানি না যে ওনারা মেইন স্ট্রিম ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবে। সো আমাদের একটা মূল লক্ষ্য, এটাকে আমরা ফর্মালাইজ করতে চাই, এটাকে আমরা ইনস্টিটিউশনালাইজ করতে চাই, এবং আমরা ওনাদেরকে এমনভাবে সুযোগ সুবিধা দিতে চাই, ট্রেনিং দিতে চাই, যেখানে ওদের মর্যাদা আরো বাড়ে এবং মেইন স্ট্রিম কন্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশের ইকোনমিটাকে আমরা এক্সপোর্টের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই ইনশাল্লাহ। এর পাশাপাশি রিলেটেড একটা বিষয় বলছি, সেটা হচ্ছে আমাদের অলরেডি একটা ঘোষণা আছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা 5 বছরে সারা বাংলাদেশ জুড়ে 25 থেকে 30 কোটি গাছ রোপণ করব। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টে একটা বড় সমস্যা আছে। ওয়েস্ট ম্যানেজমেন্টের বড় সমস্যা হচ্ছে সারা বাংলাদেশে অধিকাংশ জায়গায় আমরা দেখি কি সব ময়লা আবর্জনা একসাথে এক জায়গায় ফেলে। পৃথিবীর কোথাও এটা হয় না। প্রায় সব জায়গায় কিন্তু ওয়েস্ট সেগ্রিগেশন করা হয়। রিসাইক্লেবল কোনটা আছে, গ্রিন কোনটা আছে, আমরা যদি কালেকশনটা ভালো মতন করতে পারি, দেন সেগ্রিগেট করে আমরা ডিফারেন্ট ভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি। সব ময়লা এক জায়গায় ফেলার কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আলাদাভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট প্রকিউরমেন্টের জন্য জায়গা রাখতে হবে। বাংলাদেশের মতন দেশে কার্বন ক্রেডিট কিন্তু খুব ইজিলি করা সম্ভব। আমরা যদি ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন তৈরি করি, প্রত্যেকটা স্কুল কলেজে সত্যিই সোলার ইন্ট্রোডিউস করতে পারি, এবং লোকাল ইন্ডাস্ট্রিগুলো সেগুলোকে ফাইন্যান্সের মাধ্যমে সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু আমরা কার্বন ক্রেডিটটা সারা বিশ্ব জুড়ে নিয়ে যেতে পারি। এবং অনেক বড় বড় ডোনার বসে আছে কার্বন ক্রেডিটে বাংলাদেশকে হেল্প করার জন্য। সুতরাং আমাদের অনেক আনটেপড অপরচুনিটি আছে। ইটস এ ম্যাটার অফ পলিটিক্যাল উইলিংনেস, ইটস এ ম্যাটার অফ প্রোগ্রেসিভ পলিসি। যদি সেটা আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, ওয়াটারের যে সমস্যাগুলো আছে, আমরা শুধু রিজলভই করবো না, আমাদের যে হিউজ ম্যান পাওয়ার রয়েছে, হিউম্যান রিসোর্স রয়েছে, সেটাকেও কাজে লাগাতে পারবো। আমাদের আগামীর বাংলাদেশের সবচাইতে বড় শক্তি হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমাদের অনেক মানুষ ইয়াং, এই যে অ্যাসপাইরেশন যেটা রয়েছে আমাদের ইউথের, সেটাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে নিয়ে যেতে হবে। সেই মডার্ন, সেই প্রোগ্রেসিভ বাংলাদেশের মূল শক্তি তরুণরা। আমি নিজেও তরুণ, এবং আমরা চাই এই যে আজকে যেমন ম্যানিফেস্টো টক হচ্ছে, এর মাধ্যমে আমাদের তরুণদের প্রত্যাশা কি, আকাঙ্ক্ষা কি, প্রত্যেকটা রাজনৈতিক দলের সেটাকে নিশ্চিত করতে হবে, সেভাবে দেশ পরিচালনা করতে হবে। এবং ইনশাল্লাহ আমরা যে রাজনৈতিক দল করি না কেন, এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে উই অল রিমেইন দ্য সেম অ্যাজ ওয়ান এন্টিটি। সেভাবে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে গড়ে তুলব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কথা শুনবার জন্য। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব মাহদী আমিন। এ পর্যায়ে রায়াসে ডেকে নিচ্ছি জনাব মোহাম্মদ এজাজ, মাননীয় প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।